পৃথিবীতে কত রহস্য, জীবনে কত রোমাঞ্চ। আসছে, সে আসছে। রবিবার রাত 10টায় 91.9 ফ্রেন্ডস FM এ। আচ্ছা, রহস্য শব্দটার সঙ্গে কি প্রহেলিকার কোনো মিল আছে? কোন গোয়েন্দা কাহিনী লেখক এরকম নাম দিতেন বটে, প্রহেলিকা সিরিজ। আর রোমাঞ্চ, রোমাঞ্চ ব্যাপারটা ঠিক কি? আলেয়ার মতো কিছু আছে অথচ নেই? না না, ঠিক তা নয়। আলেয়ার আলো তো চোখে দেখা যায়, কাছে গেলে মনে হয় নেই, কিন্তু রোমাঞ্চ সে তো ছড়িয়ে যায় শরীরের কোণে কোণে, কোষে কোষে। রহস্য যদি জুৎসই হয়, তবে রোমাঞ্চ তাকে ছায়ার মতো অনুসরণ করবে, প্রতি মুহূর্তে বুঝিয়ে দেবে আসছে, সে আসছে। আন্তর্জাতিক নারী দিবস হয়ে গেল ঠিক 2 দিন আগে, 8ই মার্চ। তারপর এই রবিবার আমাদের গল্প পাঠের আসর জমজমাট মহিলাতে মহিলাতে। আসরকে জমজমাট করতে এসেছেন এই গল্পের তিনটি নারী চরিত্র এবং বাণী বসু, তার অসামান্য লেখনী নিয়ে। বাণী বসুর লেখার একটা স্বতন্ত্র ঘরানা আছে। সম্পর্কের জটিলতা তৈরি করতে রাগ, অনুরাগ, ঈর্ষা, বিদ্বেষ, লোভ, লালসার নিখুঁত বুননে গল্প হোক বা উপন্যাস, পড়লেই পাঠকের কিছু প্রাপ্তি অনিবার্য। এখানে অবশ্য আমার ভূমিকা পাঠক ছাপিয়ে অনেকটাই কথকের। পাঠক হিসেবে যখন পড়ছিলাম, যা হয় সব গল্পের মধ্যেই রহস্য খুঁজে বেড়াই, রোমাঞ্চ আছে কিনা দেখি। শুধু পড়ার আনন্দেই পড়ছিলাম এই গল্পটা, রহস্য রোমাঞ্চের অনুসন্ধানী না হয়েই। মুশকিল হলো, সেই 2011 নভেম্বরের 6 তারিখ থেকে এই যে একটা রহস্য রোমাঞ্চের প্রবাহ প্রায় রক্ত প্রবাহের মতো মিশে গেছে শরীরে, আর শুধুই মনে হচ্ছে আসছে, সে আসছে। আর থেকে বোধহয় বেরোবার আর রাস্তা নেই। এও এক প্রহেলিকা বই কি। বাণীদির এই গল্প দানসাগর এমন নির্মল একটা রচনা। বাড়ির কর্তার মৃত্যুর পর একটি বনেদি অভিজাত শোকবিহ্বল পরিবারের যে ছবিটা অনায়াসে মূর্ত হয়, হুবহু সেই ছবিটাই দেখতে পাই, ছবির মতো। কিন্তু হঠাৎ একি, সে কি? আজ শোনাব বাণী বসুর কাহিনী অবলম্বনে এক বিরল রহস্য গল্প, দানসাগর। কুলদারঞ্জন চক্রবর্তী মারা গেলেন একরকম হঠাৎই, হাই প্রেশার, স্বাভাবিক। যাকে দিনে অতগুলো বিদঘুটে ফৌজদারি মামলা সামলাতে হয়, কোনো ফাঁক নেই, ছুটি ছাটা নেই। নেহাত মাঝে মাঝে সস্ত্রীক বেরিয়ে পড়েন। শনি রবিবার চেম্বার একেবারে আষ্ঠে পৃষ্ঠে বন্ধ। এই 2 দিন তিনি বই পড়বেন, গান শুনবেন, শাস্ত্র আলোচনা করবেন, কবিতা, দর্শন, জীবনচরিত সবই তার আগ্রহের বিষয়ের মধ্যে পড়ে, মানে পড়ত। খাওয়া দাওয়া পুরোপুরি না হলেও সাত্ত্বিক। মামলার কাজে বাইরে গেলে, এমনকি আদালতে থাকলেও ঠিক একটার সময় তিনি ফল, দুধ যা হোক কিছু খেয়ে নেবেন। নিয়মিত, সংযত, পরিকল্পিত অথচ কর্মবহুল জীবন। চেহারাটিও সৌম্য, ধীর,
সেই তো শুভ্র চুল যেন জ্যোতির্বৃত্তের মতো শোভা পেত, মুখশ্রীও প্রশান্ত। নাক যতটা তীক্ষ্ণ হলে আইনজীবীর চেহারায় একটা বাজপাখি আদল আসে, ততটা তাঁর নয়। চোখ যতটা চতুর হলে অসাধু অসাধু লাগে, তাও তাঁর ছিল না। একটা স্নেহময় ক্ষমা সুন্দর ভাব, দেখলে শ্রদ্ধা আসে, সম্ভ্রম আসে, বিশ্বাস তো আসেই। কোর্ট বন্ধ রইল, বার লাইব্রেরিতে শোক সভা বসল, ছবিতে একটার পর একটা সেই তো শুভ্র মালা। অনেকেই অনেক কথা বললেন। শূন্য থেকে শুরু করে পরিশ্রম আর প্রতিভার জোরে তিনি সাফল্যের উচ্চতম শিখরে উঠেছিলেন। কি অপূরণীয় ক্ষতি হয়ে গেল আইনজীবিকার। কত নির্দোষ মানুষকে সাজা থেকে বাঁচিয়েছেন, কতজনকে বাঁচিয়েছেন মৃত্যুদণ্ড থেকে, কত শরীকে লাঠালাঠির সুষ্ঠু মীমাংসা করেছেন। কুলদাবাবুর দান ধ্যানের পরিমাণও তো কম নয়। ডান হাত দেবে, বাঁ হাত জানবে না, এই নীতিতে বিশ্বাস করতেন বলে অবশ্য তার এসব পুণ্যকর্মের কথা খুব ঘনিষ্ঠ জন ছাড়া কেউ জানে না। অত্যাচারিত বিতাড়িত গৃহবধূদের জন্য কত বড় বড় কাজ করেছেন তিনি। মেয়েদের এক্সপ্লয়টেশনের ব্যাপারে তার রীতিমতো মাথা ব্যথা ছিল। নিজের সুখী সফল সম্পন্ন জীবন মানুষকে অন্য মানুষ, বঞ্চিত নিঃস্ব শোষিত মানুষের কথা ভুলিয়েই দেয়। কুলদাবাবু কিন্তু ভোলেননি। কুলদাবাবুর কথা বলতে গিয়ে আজ আমার সকলেই একটা ধাক্কা খেয়েছেন। একমাত্র তার দুটি জুনিয়র অনিশ আর সমরেন্দ্র যেন একটু আহ্লাদিত ভেতরে ভেতরে। তাদেরও তো কম অভিজ্ঞতা, কম পরিচিতি হয়নি। এবার ওর ব্রিফগুলো তাদের দিকে আসবে আশা করাই যায়। শোকসভা থেকে যে শোক প্রস্তাব চক্রবর্তী বাড়িতে গেল, তাতে নিয়ম মাফিক শোক জ্ঞাপনের পেছনে সত্যিকারের আন্তরিকতার ছোঁয়া এতটাই যে চক্রবর্তী গৃহিণী ব্যক্তিত্বময়ী অহনা দেবী চোখে আঁচল দিয়ে দ্রুত সরে গেলেন। সব বড় বড় কাগজে শোক সংবাদ বেরোলো। আমন্ত্রিতের সংখ্যা এত যে পার্সোনাল কলামে ঘোষণা করতে হলো দান সাগর শ্রাদ্ধ, একেবারে প্রথা সিদ্ধ শাস্ত্রসম্মত নিয়ম মেনে। কুলধরঞ্জন পরলোকে গভীরভাবে বিশ্বাস করতেন। জাতপাত এসবের বিচার তাঁর একেবারেই ছিল না, কিন্তু শ্রাদ্ধ, বিবাহ এসব একেবারে শাস্ত্রমাফিক হতেই হবে। জীবনে তিনি কম পুণ্য সঞ্চয় করেননি। একদিকে কীর্তন, আর একদিকে গীতা পাঠ, ভিয়েনের বিশুদ্ধ ঘিয়ের গন্ধ এসবের মধ্যে ভেসে আসছে। শ্রাদ্ধবাসত্ব একেবারে ফুলে ফুলে মম। রজনীগন্ধা, জুঁই, শ্বেত গোলাপের মিশ্রিত সুবাসে যেন জায়গাটা শ্রাদ্ধবাসন নয়, কোনো মন্দিরে দেবতার পুজো হচ্ছে। মনোরঞ্জনই শ্রাদ্ধাধিকারী। গরদের নতুন ধুতি আর চাদরে তাকে কেমন বিহ্বল মতো লাগছে। সুখরঞ্জন বরঞ্চ আরেকটু স্বাভাবিক। অজস্র লোককে আপ্যায়ন করা কি কম কথা? শ্রাদ্ধবাসর ঝকঝক করছে কাঁসা, পেতল আর রূপোর বাসনে। অহনা মোটেই প্রাচীনপন্থী নন। ব্যস্ত ডাক্তারের মেয়ে, তার ভাইও ডাক্তার, তিনি নিজে অনার্স গ্র্যাজুয়েট। অথচ সংস্কার এমনই জিনিস যে মুহূর্তে মাথা ঘষে ঘষে সিঁদুর তুললেন, শাঁখা ভাঙলেন, লোহা খুললেন, ছুঁড়ে ফেলে দিলেন ওপর হাতে পড়ার একটা সোনার মাদুলি। আর সেই যে কালা পেড়ে সাদা কাপড় অঙ্গে জড়ালেন, কেউ কোনোভাবে তাকে নিবৃত্ত করতে পারল না। বড় বউ রাধা অহনার পরেই সংসারে যা স্থান হওয়ার কথা, সে একান্তে বলেছিল, মা, আমি জানি আপনি এসব মানেন না, আমাদের খুব কষ্ট হচ্ছে মা। আরো কত তো শাড়ি রয়েছে, বেছে নিয়ে একটা সাদা সিধেই পরুন না। উনি মানতেন। অহনার গলায় বুঝি একটু ঝাঁঝ। ছোট বউ শম্পা স্বভাবে একটু তার্কিক এবং স্মার্টও। বেশ তো, উনি মানতেন। শুনেছেন তো দুর্গত মেয়েদের জন্য উনি কত কিছু করেছেন। সেটা আর এটা এক হলো না শম্পা। বৌদি সবচেয়ে ভালো বলতে পারবে, মানে বাবা ঠিক কি চাইতেন। ব্যক্তিগত ব্যাপারে উনি কি ভাবতেন
আমি বলতে পারি না। আমি পারি। উনি চাইতেন, ওর জন্য আমি এসব করি। চিরকাল মনে রাখি এইভাবে। তোমরাও যা যা করবার নিয়ম মাফিক করো। আর দাঁড়ালেন না অহনা। সমস্ত আলোচনাটার উপর যেন দাঁড়ি টেনে দিয়ে চলে গেলেন। অহনার ভাই ডক্টর অর্পণ রায় ছিলেন। বললেন, শোকটা দিদির বড়ই লেগেছে। একেবারে আনএক্সপেক্টেড তো। একটা হাইপার টেনশনের রোগী এইভাবে কোলাপস করবে, ছিং করতে করতে একলা একলা মারা যাবে। এরকম দুঃখের ঘটনা আমার ডাক্তারি জীবনে যে একেবারে দেখেনি তা নয়, তবে কম। দিদি বেচারির দুর্ভাগ্য, ভরা সংসারের মধ্যে থেকে এমন প্রাণবন্ত ঋষিতুল্য একটা মানুষ, এ তো প্রায় ইন্দ্রপতন। দুই ছেলে আর দুই বউ ছাড়া সত্যি কথা বলতে কি কাজের লোক বাড়িতে বেশি নেই। মনোরঞ্জন প্রথম সন্তান, একটু আয়েসি ধরনের। হবিষ্যান্ন খেতেই তার প্রাণ বেরিয়ে যাচ্ছে। অহনার কড়া নির্দেশ, আত্মীয় কুটুম্ব ঘনিষ্ঠ বন্ধু বান্ধব সবাইকার কাছে গিয়ে দাঁড়াতে হবে কাঁচা গলায়। অহনার কথার অবাধ্য হবে এমন মানুষ এ বাড়িতে কেউ নেই। বড় ছেলে তো বাবা আর মায়ের ভয়ে সদাই তটস্থ ছিল। বাবার চেহারা ছাড়া মনোরঞ্জন আর কিছুই পায়নি। লোকে আড়ালে বলে মাকাল ফল। রেলওয়েজে সামান্য চাকরি করে। বাবা বলেওছিলেন, ও চাকরিটা তোমার কি না করলেই চলছে না মনো? আমার বাড়িতে তো আমার ছেলে বউয়ের ভাতের অভাব কোনোদিন হবে না। আসলে মনোরঞ্জন কোনো বড় দায়িত্ব নিতেই সত্যি অপারগ। কুলদা যদি তাকে ভালোতর চাকরি কিছু জোগাড় করেও দিতেই পারতেন। তার ক্লায়েন্টদেরও প্রতিপত্তি তো কম নয়, মনোরঞ্জন সামলাতে পারত না। তবে চাকরি প্রাপ্তির ফলেই তার পরবর্তী আশ্চর্য একটি প্রাপ্তি ঘটে। সেটি হল বিবাহ, এবং সেটি রাধা নাম্নী রূপসীর সঙ্গে। মা বাপ মরা, কাকার গলগ্রহ, শ্বশুরের তুলনায় ও খানদানের তুলনায় স্বামী যে নিতান্তই সাধারণ এ বোধ তার বিশেষ ছিল না। কাকার সংসার থেকে মুক্তি পেয়েই বেঁচেছিল বেচারি। বিবাহ মণ্ডপে শুভদৃষ্টির সময় রাধাকে দেখে মনোরঞ্জনের প্রায় মূর্ছা যাবার জোগাড়। কনক চাপার মতো হরিদ্রাভ গায়ের রং, হাতগুলো যেন মাখন দিয়ে গড়া। এই মেয়েটি তার মতো অকিঞ্চিত করে শয্যা আলো করবে। মুখশ্রী প্রথম দেখায় মনে হয়েছিল তুলনাহীন। পরে অবশ্য তুলনা সে অনেক জায়গাতেই পেয়েছে, কেননা বারবার দেখতে দেখতে আর পেতে পেতে প্রথম দেখার বিস্ময় ঘোর স্বামীদের আস্তে আস্তে কেটেই যায়। রাধার ও মনোরঞ্জনকে বিলক্ষণ পছন্দ হয়েছিল। এখন বিয়ের 8 বছর পরে নিঃসন্তান রাধার মনে স্বামীর যোগ্যতা বা অযোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন উঠেছে কিনা জানা যায় না। মেয়েটি গোড়া থেকেই শাশুড়ির চক্ষুশূল। রাধা কাছাকাছি এলেই অহনার দীর্ঘ ব্যক্তিত্বপূর্ণ কাঠামো যেন শক্ত হয়ে যেতে থাকে, আর রাধা কুঁকড়ে যায়। কথায় কথায় রাধাকে খোঁড়েন অহনা। যে কোনো বিষয়ে রাধা মত দিতে এলেই অহনা বলবেন, তুমি চুপ করো, কি বোঝো তুমি এসবের? অথচ রাধা কিন্তু সত্যি গুণী নেই। লেখাপড়া দারিদ্র্যের জন্য তেমন কিছু করতে পারেনি। কলেজের মুখ দেখায় সার, কিন্তু পড়েছে বিস্তর। পড়া আসলে রাধার একটা নেশা। শুধু নাটক নভেলে নয়, কবিতা, প্রবন্ধ, কথামৃত, বিবেকানন্দ রচনাবলী, সুভাষ রচনাবলী, এই সব সে দিন রাত পড়ে। উপরন্তু রীতিমতো সুকণ্ঠী রাধা। তার গলায় রবীন্দ্রসঙ্গীত শুনতে, কাব্যপাঠ শুনতে কুলদারঞ্জন বিশেষ ভালোবাসেন। শনিবার সন্ধ্যের অন্ধকার নেমে গেলেই কুলদা তার কোট কাছারির জামা কাপড় ছেড়ে ধপধপে ধুতি পাঞ্জাবি পরে সৌম্যকান্তিটি হবেন, গায়ে বিদেশি সুগন্ধি ঢালবেন। অহনা একটি সুদৃশ্য কাঁচের গ্লাস ভর্তি তরিবত করে তৈরি সিদ্ধির শরবত, কিছু মিষ্টি আর কাজু বাদাম আরামকেদারের পাশের টেবিলে রাখবেন। তারপর ডাক পড়বে রাধার। রাধা গা ধুয়ে আলগা খোঁপা বেঁধে হালকা রঙের পাট ভাঙা শাড়ি পরবে যত্ন করে। তারপর গীতবিতান, সানাই, কখনো কমলাকান্ত, কখনো রামপ্রসাদের গানের সংকলন নিয়ে এদিকে চেয়ারে বসবে। অহনাও বসেন, কিন্তু যেহেতু তিনি বড় বৌমাকে বড় একটা দেখতে পারেন না, তাকে নিয়ে শ্বশুরের আধিক্যতা সহ্য করতে পারেন না। তাই একটু পরেই তিনি চলেও যাবেন। আলো নিভনো থাকবে, জ্বলবে একটা হালকা সবুজ টেবিল বাতি, খোলা গলায় গান ধরবে রাধা। সে নিজের নির্বাচিত গানও গায়,
কিন্তু বেশিরভাগই শ্বশুরের ফরমায়েশি। মোট কথা শনিবার সন্ধ্যা থেকে রাত 11টা পর্যন্ত চলে তাদের সাংস্কৃতিক আসর। অন্যান্য দিন 9টার মধ্যে খেয়ে নেন কুলদা, কিন্তু শনি রবিবারের কথা সম্পূর্ণ আলাদা। রবিবারে এই অবসরটা সংক্ষিপ্ত পারিবারিক সভাও বসে, মানে বসত। অহনা, শম্পা, মনো, সুখ কর্তব্যবোধেও বসত, কিন্তু দুই ছেলে বাবাকে এত সমীহ করত, শম্পার আবার এই হাওয়া এমন দমবন্ধ লাগতো যে ওরা ছুতো নাতা করে উঠে যেত। রাধার তো বাপের বাড়ি বলে কিছু নেই, তবে তার স্বামীর একটু নাটকের শখ আছে। সে অনেক সময় ওই দিনে থিয়েটার দেখতে যেত, তবে ফিরে এসে খাওয়া দাওয়া সেরে শ্বশুরের মাথায় হাত বুলিয়ে বুলিয়ে থিয়েটারের গল্প শোনানো, অভিনয়ের খুঁটিনাটি ভালো মন্দ আলোচনাটিও হতো। রবিবারের কাজটা শম্পাও করতে চাইতো মাঝে মাঝে, কর্তব্যের ভাগাভাগি, কিন্তু কুলদা মিষ্টি কথায় তাকে নিবৃত্ত করতেন। উপর উপর না হলেও ভেতরে ভেতরে এ বাড়ির এই 3 নারীর মধ্যে খুব রেশারেশি। আসলে স্বামী সদাব্যস্ত হওয়ায় ছেলে দুটো মোটের উপর তাঁর আঁচলের তলাতেই বড় হয়েছে, তাদের উপর পূর্ণ সত্যবোধয় তিনি ত্যাগ করতে পারেন না। বড় ছেলেটি সামান্য মাথা মোটা, একটু ভালো মানুষ ধরনের, তার উপর তার অগাধ স্নেহ ও প্রশ্রয় তো আছেই। মনোরঞ্জন মাসান্তে তার সামান্য মাইনের টাকা মার হাতে যখন তুলে দেয়, তখন অহনার মুখ জল জল করে ওঠে আনন্দে, গর্বে। স্বামীর টাকাটা যেন তার প্রাপ্য, ছেলের টাকাটা তার অর্জন। প্রত্যেকবারই মনোরঞ্জন মাকে প্রণাম করে টাকাটা দেয়। অহনা তার চিবুক ছুঁয়ে আশীর্বাদ করেন সনাতনী মায়েদের স্টাইলে। সুখরঞ্জনও তাকে দেয় তার টাকা, কিন্তু ছোট ছেলেটিকে নিয়ে অহনার বড় জ্বালা। বড় লোকের ছেলে, গৃহশিক্ষক বাহিনী থাকা সত্ত্বেও সুখরঞ্জন কোন ক্রমে বিকমের বেশি আর পাশ করতে পারল না। এটা সেটা ব্যবসা করে সে ভালোই কামায়, সাধারণত স্টিভেনারদের কাছে কন্ট্রাক্টরি করে, উপার্জনও অনিয়মিত। মাকে যা দেয় তার চতুর্গুণ বার করে নেয় সে। তারপর একটু ঢুকু ঢুকু নেশাও আছে, হু হু করে গাড়ি চালানোর নেশা আছে, চেইন স্মোকার। এই ধরনের ছেলেদের একটা অন্তঃশ্বাস শূন্য স্মার্টনেস থাকে, সম্ভবত তাতেই মজেছিল শম্পা। প্রণয়ের কেমিস্ট্রিতে যে ঠিক ঠিক কি কি উপাদান থাকে তা আজ পর্যন্ত তো আবিষ্কার হয়নি। শম্পা কালো নয়, ফর্সাও নয়, মাঝারি হাইট, যোগাসন করা, খুব মাপসই গড়ন, ঈষৎ কুঁকড়া চুলে ঘেরা তার বুদ্ধিদীপ্ত মুখখানি। কিন্তু সৌন্দর্যে সে বড় বউয়ের ধারে কাছে আসে না। আর যতই মাস কমিউনিকেশনে MA করে চাকরি করুক, অহনার অহংকারী ব্যক্তিত্বের সঙ্গে সে তুলনাতেই আসে না। অর্থাৎ কিনা 3 নারী এবাড়ির 3 রকম, মাত্র একটা জায়গায় 3 জনের অদ্ভুত মিল। 3 জনেই কুলদারঞ্জন চক্রবর্তীর প্রতি শ্রদ্ধায়, ভালোবাসায়, সমাদরে এক। তিনি যা যা ভালোবাসেন 3 জনেই তাই করেন যথাসাধ্য। অহনার বাপের বাড়িতে সবাই ডাক্তার, এমনকি মাও। তবে মা তার অল্প বয়সেই মারা যান, ফলত সংসারের ভার অহনার উপরেই পড়ে। কেমিস্ট্রিতে BSc অনার্স, ফলাফল খুব ভালো হলো না। যে মেয়েকে প্রথম 3 জনের মধ্যে প্রত্যাশা করা হয়েছিল, সে যদি কোনো ক্রমে একটা অনার্স পায়, অহনা পড়াশোনা আর এগোলেন না। কার উপরে অহনার অভিমান ঠিক বোঝা গেল না। মৃত মায়ের উপর, তিনি আরো কিছুদিন বাঁচেননি বলে, নাকি বাবার উপর, না ভাইয়ের উপর? অহনার বিয়ের ব্যবস্থা হলো। চমৎকার পাত্র, সব দিক থেকে একেবারে সেলফ মেড। জ্যোতিষীও বললেন, বৃষ বৃশ্চিক, এ তো রাজ্যটক। এক মোটামুটি ধনী পরিবার থেকে আর এক রীতিমতো ধনী পরিবারে ট্রান্সফার হলেন অহনা। শাশুড়ি শ্বশুর ছিলেন না, তবে ছিলেন বৃদ্ধা দিদি শাশুড়ি, নিতান্তই স্নেহময়ী ভালো মানুষ। দিদি শাশুড়ি, বাবা, ভাই সবাই অহনা বলতে উচ্ছ্বসিত, আর কুলদারঞ্জন সুখী, নিশ্চিন্ত, গর্বিত। স্ত্রী তো নয়, স্ত্রী রত্ন। প্রথম যখন মনোরঞ্জনের বিয়ে হলো, রূপসী গুণবতী বৌমাকে নিয়ে অহনাকে বেশ তৃপ্তই দেখাতো। সবচেয়ে বড় কথা, এত রূপগুণ থাকতেও রাধার কোনো অহংকার নেই। সে স্বল্প এবং নম্রভাষী, বাধ্য, বিনীত। নিজেকে সে যথাসাধ্য নিষ্প্রভ করে রাখতেই বোধহয় চেষ্টা করে। এক একদিন কোনো আত্মীয় স্বজনের বিয়ে থাকতে গেলে শাশুড়ির আদেশে যখন সে একটু সাজগোজ করে, তখন শাশুড়ি নিজেই চন্দ্রাহতর মতো দাঁড়িয়ে যান। ছোট যা শম্পা মজা করে বলে,
ওহ দিদি ভাই, কামাল করে দিয়েছো একেবারে। আমি আর নাইবা গেলাম। আন্তরিক লজ্জা আর দুঃখের সঙ্গে রাধা বলে, ছোট, কেন বুঝিস না? এসব কিছুই আমার নিজের নয়, দেখতেই তো পাচ্ছিস। খুব সুখের কারণ হচ্ছে না এসব। আর কে বলেছে তুই সুন্দর নয়? আমার চোখে তুই খুব সুন্দর। যা পড়িস কি সুন্দর মানিয়ে যায়। নিশ্চয়ই ছোটটার চোখেও তুই অসাধারণ। সান্ত্বনা দিচ্ছ? আমাকে কি সান্ত্বনা দেয় তা নেই ঠিক। রাধার রূপে সকলেই অভিভূত, ঈর্ষান্বিত একজন ছাড়া, রাধার শ্বশুর কুলদারঞ্জন। এমন নয় যে তিনি খোঁজাখুঁজি করে গরিব ঘরের অনাথ রূপসী মেয়েটিকে পুত্রবধূ করে এনেছিলেন। কোনো অন্বেষণ ছিল না। মনোরঞ্জনের বিয়ের কথাও তিনি সে সময়টায় ভাবেননি, অহনাই তাড়া দেন। ছেলে চাকরি করছে, 27 পেরিয়ে যাচ্ছে, তুমি বাবার কর্তব্যটা করো। ও মনু, ও কি বিয়ের যোগ্যী নাকি? বেশ তো, সে না হয় যোগ্য নয়, তুমি তার বাবা হওয়ার যোগ্য হও। এইসব কথাবার্তার পরেই কুলদারঞ্জনের এক ছোট মোটো মক্কেল সোজা অন্তঃপুরে গিয়ে অহনাকে ধরে পড়লেন। তার দিদির এক ভাসুর যে আছে, মা বাপ মরা, কিন্তু অসাধারণ সুন্দরী। এত সুন্দরী যে ভয়ের চোটে তার কলেজ যাওয়া পর্যন্ত বন্ধ করে দিয়েছেন দিদি জামাইবাবু। এখন এরা যদি দয়া করে একটু দেখেন তো দেখলেন, দয়া করে দেখলেন চক্রবর্তী দম্পতি। গৃহিণী যদি রূপে মুগ্ধ, কর্তা তবে গুণে। মেয়েটি খালি গলায় একটি গান শুনিয়েছিল। আমার প্রকাশ হলো অনন্ত আকাশে। তাতে কুলদা আরেকটা শুনতে চান। আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ। এবং তারপর আরো একটা, দূরে কোথায়, দূরে দূরে। এরপর আর মুখে কোনো কথা সরেনি। গান শোনার পরে দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, আমার কুঁড়েতে গেলে আমাকে গান শোনাবে তো মা? রাধা এর উত্তরে মুখ নিচু করা ছাড়া আর কি বা করবে? একে ঘরে নিয়ে যাব, সে তো আমার সৌভাগ্য। তবে বিবাহ হয়ে গেলেই মেয়েরা গান বাজনা শিখে তুলে রাখে। দেখো মা, এই যাত্রা যেন তেমন না হয়। কথা রেখেছিল রাধা, কথা রেখেছিলেন শ্বশুর মশাইও। রীতিমতো ভালো শিক্ষক রেখে তার গান বাজনার চর্চা রাখতে সাহায্য করেছিলেন তিনি। রাধার গান ক্রমশ হয়ে উঠল আরো 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 সুন্দর। বড় বেদনার মতো বেজেছ। তখন থেকেই কুলদারঞ্জনের শনিবার সন্ধে গান শোনার অভ্যেস, সঙ্গে রাত্রির বিশ্রামকালীন সঙ্গীত সুধা। রাধা নিজের এবং মনোরঞ্জনেরও কিছুটা ইচ্ছে ছিল রাধা রেডিও বা টেলিভিশনে গান করুক। কথাটা কুলদারঞ্জনের কানে উঠতে তিনি বললেন, রেডিও টেলিভিশনে গান গাইবে সে তো ভালো কথা, কিন্তু ব্যাপারটা তো ওইখানেই থেমে থাকবে না। তারপর আসবে জলসা, জলসার পর জলসা, যেখানে সেখানে। কত কদর্য সেসব জায়গা তা তো তোমরা জানো না। আমি বিলক্ষণ জানি বৌমা, ও ফাঁদে কখনো পা দিও না। আমি বুঝি টাকার দরকার হয়, তার জন্য তোমার অমন গান বিক্রি করতে হবে কেন? হ্যাঁ, বলি আমি আছি কি করতে। রাধা এতই শিষ্ট মেয়ে, শ্বশুরমশাইয়ের কাছ থেকে এই মাসোহারা নিয়ে এসে সোজা অহনার কাছে উপস্থিত হয়। মা, বাবা আমাদের এই টাকা হাত খরচা দিচ্ছেন, আমি নিয়ে কি করব? আপনি রাখুন। তোমার শ্বশুর কি টাকাটা আমাকে দাও কিনা বা জানাও কিনা দেখবার জন্য দিয়েছেন? যে টাকা তোমার পাওনা সে টাকা তোমার কাছেই থাক। তবে একটা কথা, মনুর যেন কোনো বদ খেয়াল টেয়াল না হয়, তাহলে কিন্তু আমি তোমাকেই দায়ী করব। বিহ্বল হয়ে দাঁড়িয়ে থাকে রাধা। শ্বশুরমশাই যদি অতিরিক্ত মাসোহারা দেন তাহলে ছেলের বদখেয়ালি বা কেন হবে, আর হলে তাকেই বা কেন দায়ী হতে হবে? রাধা বুঝতে পারে না। মনোরঞ্জনও ওই টাকায় বিশেষ আগ্রহ দেখায়নি, টাকা রাধার নামেই জমা থাকত।
সম্ভবত মনোরঞ্জনের পৌরুষে একটু হলেও লেগেছিল। সে যা উপার্জন করত ভক্তি ভরে তুলে দিত মায়ের হাতে। থিয়েটার, ব্যাস, ওই থিয়েটার ছাড়া আর কোনো নেশাও তার ছিল না। এসব বিষয়ে ওস্তাদ ছিল সুখরঞ্জন। হোটেলে বন্ধু বান্ধব খাইয়ে বিরাট এক বিল মাকে এনে ধরিয়ে দিত। সারা রাত গিয়ে ডিস্কো থেকে হুল্লোড় করা, হঠাৎ হঠাৎ গাড়ি নিয়ে দুর্গাপুর, আসানসোল, বাংলাদেশ বর্ডার ঘুরে আসা, স্পিড লিমিট লঙ্ঘন করার জন্য পুলিশকে রাশি রাশি ঘুষ দেওয়া, এসবেতে তার উপার্জনের চেয়ে বেশি টাকা দরকার হতো। অতিষ্ঠ হয়ে দিতে হতো মাকেই, শম্পাকেও দিতে হতো। রাগারাগি কান্নাকাটি করেও কোনো ফল হতো না। রাধা যেমন অহনার চক্ষুশূল, শম্পা কিন্তু তেমনটা ছিল না। বড় ছেলে ভবিষ্যতে বয়ে যাবে এই সম্ভাবনায় তিনি বড় বৌমাকে যার পর নাই টাইট দিয়ে রাখলেন। কিন্তু ছোট ছেলে যে ইতিমধ্যেই বকে গেছে, সেজন্য ছোট বৌমাকে দায়ী করা তো দূরের কথা, কিছুই বলতেন না অহনা। অথচ রাধা তাঁরই পছন্দ করে আনা বউ, আর শম্পা সুখরঞ্জনের প্রেম করা বউ। রাধা শাশুড়িকে ভয় করত জমের মতো। শম্পা তাকে গুরুজন বলে সমীহ করত। আজ শ্রাদ্ধ বাসর। শম্পার সেখানে অনেক কাজ। সুখরঞ্জনের সঙ্গে সেও অতিথি আপ্যায়ন করতে ব্যস্ত। অহনা বসে আছেন সোজা, স্তব্ধ। আজ একেবারে সেই তো শুভ্র থান পড়েছেন তিনি। কানের হিরে, নাকের হিরে সব খুলে ফেলেছেন। দূর থেকেও তার শোকস্তব্ধ মূর্তির দিকে তাকিয়ে আগত অতিথিদের চোখ ভারী হয়ে আসে, মুখ নিচু হয়ে যায়। তেমন তেমন ঘনিষ্ঠ কেউ হলে অহনা মুহূর্তের জন্য তার কাঁধে একটু মাথা রাখেন। চোখ দিয়ে দুফোঁটা জল ঝরে পড়ে। একদিনে অনেকটা রোগা হয়ে গেছে রাধা। শ্যাম্পু করা চুলে, লাল পাড়, সাদা শাড়ি, সাদা ব্লাউজে, মুখের বিষণ্ণ গাম্ভীর্যে তার রূপ যেন শতগুণ বেড়ে গেছে। যারা চেনে না, বাইরের লোক, এ ওকে জিজ্ঞেস করছে, ও বউটি কে গো? আরে জানো না, ওই তো বড় বউ। বাপ রে, একেবারে ভেঙে পড়েছে দেখো। আরে কুলদা বাবু নিজে পছন্দ করে ঘরে নিয়ে এসেছিলেন। শিক্ষা দীক্ষার কোনো ত্রুটি রাখেননি। শ্বশুর তো নয়, নিজের বাপ। হবে না? গেলেনও তো কুলদা বাবু একরকম হঠাৎই। প্রস্তুত হবার সময় পর্যন্ত দিলেন না কাউকে। অত যেন বয়স হয়েছিল। 70 সবে পুড়েছিল তো শুনেছি। তবে আমারই তো 73 চলছে। দিব্যি তো চালিয়ে যাচ্ছি ভাই। কে জানে কখন মৃত্যু কপালে লেখা আছে। আরে বাবা, আমারও তো 75 হলো। ছেলে বউগুলি সব যে যার সে তার। বুড়ো বুড়ি আমরা যে কে কাকে দেখি। এনারা হলেন গিয়ে পুণ্যবান লোক। একটু আগেই সুখরঞ্জন বৌদিকে ডেকে গেছে। এবার দুই বৌমা একসঙ্গে বসে ভুজ্জি দেবে। ভীষণ অন্যমনস্ক দেখাচ্ছিল রাধাকে। রাধা দেখছে শ্রাদ্ধানুষ্ঠান, চোখ দুটো মেলাই আছে, কিন্তু কোথাও যেন নিঃশেষে হারিয়ে গেছে রাধা। 3 বার ডাকের পর সে শশব্যস্ত হয়ে উঠে দাঁড়ালো। ও ও যাই, হ্যাঁ যাই। শম্পা তার দিকে একদৃষ্টে তাকিয়েছিল, এখন এসে হাতটা ধরল। চলো দিদি ভাই। ভারী সুন্দর লাগলো এই দৃশ্যটা সবার। বড় বউ শোকে মুহ্যমান, ছোট বউ তার দিদিভাইকে হাতে ধরে নিয়ে যাচ্ছে। একটা দৃশ্যর ভেতরে আরো কত দৃশ্য যে লুকিয়ে থাকে, উজ্জ্ব থাকে, সে কথা বাইরের লোকে আর কতটুকু বোঝে। পাশাপাশি বসলো দুজনে। কাপড় চোপড় ভালো করে সামলে বসো মা। পুরোহিত মশাইয়ের নিয়ম কানুন খুব কড়া। ন্যায়বাগীশ বাচস্পতি শাস্ত্রী মশাই ভাটপাড়া থেকে এসেছেন। দুই বউয়ের সামনে ভোজ্যের সামগ্রী, কুশের আংটি পরানো হলো দুজনকে। এবার উৎসর্গ হবে। আসন শুদ্ধির মন্ত্র পড়া শুরু করেছেন পুরোহিত। এমন সময় একটা কাণ্ড ঘটল। রাধার শরীরে যেন একটা ঝটকা লাগলো। মুহূর্তে পা লেগে তার সামনে সমস্ত ভুজ্জি উল্টে পড়ে গেল। কাজ করাটা ছিটকে গিয়ে পড়লো একেবারে তুলোদরঞ্জনের ছবির তলায়। আরে আরে নারায়ণ নারায়ণ নারায়ণ। পুরোহিতের উচ্চারণের সঙ্গে সঙ্গে রাধা আসনের ওপর টলে পড়লো একেবারে শম্পার গায়ে। শম্পার ভুজ্জি উল্টে পড়ে। কি বিঘ্ন, কি বিঘ্ন, কি ভয়ানক বিঘ্ন। পুরোহিত মশাই যেমন কট্টর তেমনি স্পষ্টবাদী। তিনি পা লাগা জায়গাটা মন্ত্র গঙ্গাজল দিয়ে শোধন করতে আরম্ভ করে দিলেন। নতুন এক সেট ভুজ্জি জোগাড় হয়ে গেল। কিন্তু একটা অসুস্থ মানুষকে দিয়ে কি আর শ্রাদ্ধ কর্ম করানো যায়? নিজের কাকা আর স্বামীর কাঁধে ভর দিয়ে রাধা কোনো ক্রমে স্থান ত্যাগ করল। তাকে দোতলায় তার নিজের ঘরে নিয়ে গিয়ে শুইয়ে দেওয়া হলো।
অর্পণ রায় অর্থাৎ রাধাদের মামা শ্বশুর পরীক্ষা করে বললেন, খুব দুর্বল দেখছি। ওকে আমি ওষুধ দিচ্ছি, ওর একটু বিশ্রাম দরকার, ওকে একটু ঘুমোতে দাও। বাড়ির একটা দাসী রাধার কাছে বসে রইল। দীর্ঘ নিঃশ্বাস ফেলে ওপাশ ফিরে শুল রাধা। শম্পার পাশে বসে সুখরঞ্জন ভোজ্য উৎসর্গ করল। মন্ত্র বলতে বলতে ন্যায়বাগীশ মশাই মাথা নাড়তে নাড়তে বললেন, আনফরচুনেট, এমন দুর্ঘটনা আমি তো আমার জীবনে দেখি নাই। দিস ইজ মোস্ট আনফরচুনেট, মোস্ট আনফরচুনেট। আসল কথা, তার নিজের অনুষ্ঠিত পুজোর কাজে এমন বিঘ্ন হওয়াটা তিনি যেন কিছুতেই মানতে পারছিলেন না। শ্রাদ্ধ, ব্রাহ্মণ ভোজন, নিয়মভঙ্গ, অজস্র মানুষ, অজস্র কর্তব্য, অজস্র আপ্যায়ন, সমস্ত স্থির একটা যন্ত্রমানবীর মতো নির্ভুলভাবে কুশলী অভিজ্ঞ হাতে সামলালেন অহনা। তার ব্যক্তিগত ক্ষতির চিহ্ন রয়ে গেল শুধু তার শুভ্র আভরণহীনতায়, তার ভাষাহীন মুখভাবে। দুই ছেলেই যথাসাধ্য সাহায্য করল। ছোট বউ শম্পাও। মাস কমিউনিকেশন পড়া মানুষের সঙ্গে মেলামেশার শিক্ষা সম্পন্ন একটি চাকুরে মেয়ে যে এসব সময় কতটা প্রয়োজন হয় সত্যি দেখা গেল। কারোর কোনো খেদ রইল না। অধ্যাপকরা, ব্রাহ্মণরা, নিয়মভঙ্গের সমবেত আত্মীয়, কুটুম্ব, বন্ধু বান্ধবরা সকলেই শতমুখে সুখ্যাতি করতে লাগলেন। এরপর একটা অদ্ভুত জিনিস ঘটল। যে অহনা বড় বৌমাকে একদিন দেখতে পারতেন না, বিনা দোষে মেয়েটিকে সুযোগ পেলে বিঁধতেন, তিনি মেয়েটির সেবার ভার নিজের হাতে তুলে নিলেন। ঘন্টায় ঘন্টায় রাধার ফলের রস, মাংসের শুরুয়া, ছানা, দাসী টাসি নয়, নিজের হাতে তিনি নিয়ে আসবেন, খাওয়াবেন। মেয়েটার হাত পা হঠাৎ হঠাৎ ঠান্ডা হয়ে যায়। অহনা নিজেই হট ব্যাগ ধরেন পায়। আপনি কেন করছেন মা? শোনো, অসুখ বিসুখের সময় এসব ভাবতে হয় না। আমি ডাক্তারের মেয়ে, ডাক্তারের দিদি। সেবার অওয়া কখ কি তুমি আমাকে শেখাবে মা? লোকজনের কাজ তো দেখছো। অহনার সঙ্গে সঙ্গে ছোট বউ শম্পারও আশ্চর্য পরিবর্তন হলো। আগে সে দিদিভাই দিদিভাই করতো বটে, কিন্তু ঈর্ষার কাঁটা তার বুকে যে বিঁধে আছে সেটা তার সব কথায় প্রকাশ পেত। দুজনে একসঙ্গে কোথাও বেরোবার দরকার হলে তো বটেই, অন্য সময়ও রাধা যদি শম্পার ঘরের দিকে গল্প সল্প করতে আসতো, শম্পা ভীষণ অবাক হয়ে উঠে বসত। ওরে বাবা, সূর্য আজ কোন দিকে উঠেছে? আমার ঘরে চন্দ্রোদয়। দুটো কাছাকাছি বয়সের মেয়ে, এত বড় বাড়িতে কথা বলতেও তো ইচ্ছে হয়। বিশেষ কোনো কথা নয়, শুধু কথার জন্যই কথা। বিশেষত শম্পা চাকরি উপলক্ষে বাইরে যায়, তার পৃথিবীটা অনেক বড়। তার বেশ ভালো মতো একটা বাপের বাড়িও আছে, সেখানেও তার কত মুক্তি। সুখরঞ্জনের সঙ্গে ডিস্কো টিস্কো, ড্রাইভ ড্রাইভেও সে যায় মাঝে মাঝে। শম্পার কাছাকাছি এলে রাধা হয়তো ওই বৃহত্তর জগৎটার গন্ধ পেত, ছোঁয়া পেত। কিন্তু শম্পার আবার অন্য কমপ্লেক্স। দিদি ভাই, তুমি একেবারে সাবেক বনিদি স্যাম্পল। আমার মতো ট্যাঙস ট্যাঙস করে চাকরি করা সাতঘাটের জল খাওয়া বেজাত কি তুমি? তুমি হলে গিয়ে এবারের ওই যে কি বলে না, হ্যাঁ, মুকুটমণি। তোমার সঙ্গে কথা বলতেই তো আমার সংকোচ হয় দিদি ভাই। আমাকে চলে যেতে বলছিস? ওমা, তা বলবো কেন? বলো, পরশুদিন একাডেমিতে যে নাটকটা দেখলে কেমন লাগলো? শুনেই রাধার মনে হতো সে শম্পার মতো স্মার্ট, স্বাধীন, রোজগেরে মেয়ের সঙ্গে কথা বলবার যোগ্যই নয়। শম্পা সেটাই তাকে বোঝাতে চাইছে। আমার নাটকের কথা থাক, তোর বন্ধুদের গল্প কর না শুনি। কি শুনবে দিদি ভাই? আমার তো সব বান্ধবী, বয়ফ্রেন্ড তো আর নেই। রাধা আর কি করবে, উঠে পড়তো। ওমা ওমা, দিদি ভাই রাগ করলে? রাগ রাগ করার আমার জোকি ভাই। কি গো, বড় গিন্নি আবার নতুন কিছু বানিয়ে দিলেন বুঝি? বড় গিন্নি মানে অহনা। রাধা যথেষ্ট বুদ্ধিমতী মেয়ে। সে এবার বোঝে এই বিদুষী, স্মার্ট, উপার্জনশীল জাতি তাকে এত ছোট চোখে দেখে যে ভাবে শাশুড়ি চর্চা বা পরনিন্দা জাতীয় জিনিসই তার একমাত্র চর্চার বিষয় হতে পারে, অন্য কিছু নয়। না, নতুন কি আর আছে? সব পুরনো, খুবই পুরনো। শম্পা তাকে আরো কিছুক্ষণ টানা নানা করে ধরে রাখার চেষ্টা করে অবশ্য, কিন্তু কথা তেমন জমে না। শেষমেশ রাধা বলে, তোমার দাদার আসার সময় হলো, আসি আজ। হ্যাঁ, আবার এসো কিন্তু। তুমিও তো যেতে পারো। এমন ভাব যেন দুজনে দুই বাড়িতে থাকে, মাঝে বিস্তর রাস্তাঘাটের ব্যবধান। তুই দিয়ে শুরু করে আলাপ শেষ হয় তুমিতে। তা সেই শম্পা এখন অফিস বেরোবার সময় একবার রাধার ঘরে ঢুকে বলে, আসি গো দিদি ভাই। ফিরে হাত পা ধুয়ে আগে চলে যায় রাধার ঘরে।
ব্যাগ থেকে চকলেট বার করে। ধুর, আমায় কি পেয়েছিস বলতো? কি আবার পাবো, আমার চকলেট সঙ্গিনী। না না না, হা করো মুখ করো, না কোনো কথা শুনবো না, হা করো। এই দুজনে জলখাবারের ট্রে হাতে এবারে দাসী আসবে। অহনা দুই বউয়ে গল্প হচ্ছে দেখে নিজে আর আসেননি। বুদ্ধিমতী মহিলা, ঠিক জানেন কোথায় কি করতে হয়, কতটুকু করতে হয়। চা খেতে খেতে দুজনের প্রবল গল্প হয়। শম্পাই বেশি বকবক করে। জানো তো দিদি ভাই, আজকে রাস্তায় না ব্যাপক হাঙ্গামা, কি জ্যাম ধারণা করতে পারবে না। কেন জানো? একটা লোক রাস্তার মাঝখানে একটা গাধা দেখাচ্ছে, গাধাটা 3টে মাথা। বিশ্বাস করো। মানুষেরই হোক পশুরই হোক, কারোর খুঁত নিয়ে আমার এসব একদম ভালো লাগে না। তুমি যে বড়ই কোমল প্রাণা হে রাধারানী। লোকটাও তো হতদরিদ্র, তাকেও তো খেতে হবে। শেষকালে অনেক টাকা পয়সা বর্ষণ হলো, পুলিশ ভাগ নিল, আগে থেকে চোখ সাজস ছিল কিনা কে জানে। তারপর জানো তো, অফিসে গিয়ে দেখি 3-4 জন ক্লায়েন্ট বসে আছে। বসের তো মুখ ডাবল হয়ে গেছে। তারপরে কি করলাম বলো তো? কি? ব্যাগ থেকে একটা চকলেট বার করে এগিয়ে দিলাম, ফর ইউ স্যার। ফাজিল বললো না, ফক্কর বললো না, বসের সঙ্গে আর কি? আরে বাবা, বস তো আমার চেয়ে মোটে 5 বছরের বড়। নিজে কম ফাজিল নাকি? কাজগুলো কে উদ্ধার করে দেয় শুনি? এই শর্মাই তো জানে না জ্যাম কি জিনিস। রবিবার এলে শম্পা বলে, মা, দিদি ভাইকে নিয়ে একটু ঘুরে আসবো। কোথায় যাবে? যেখানে ইচ্ছে, এই ধরুন নন্দন চত্বর। ও, তো ছেলেরা কে সঙ্গে যাবে? বলে দেখি। অবশেষে দুজনে নয়, 4 জনেই বের হয় একসঙ্গে। ঘুরে টুরে খেয়ে দিয়ে বাড়ি আসে। অহনার আর এসবে কোনো বিরক্তি নেই, শুধু বড় বৌমাটিকে তিনি একটু আগলে চলেন। ছেলেরা সঙ্গে না গেলে ছাড়তে চান না। গাড়ি চালাতে হবে ড্রাইভারকে, বেশি রাত করলে চলবে না। তাছাড়া নিজেও মধ্যে মধ্যে ওদের সঙ্গে যান। এদের পরিবর্তনে ভেতরে ভেতরে রীতিমতো অবাক হয়ে গেছে রাধা। শোকের কি মহিমা! অমন জাঁদরেল শাশুড়িকে পর্যন্ত প্রায় জননী বানিয়ে ফেলল। যে বৌমাকে দুচক্ষে দেখতে পারেন না, তাকে যেন এখন তিনি চক্ষে হারাচ্ছেন। রাধাকে আস্তে আস্তে সংসারের আরো কাজে সামিল করে দিচ্ছেন। সন্ধে হলেই ঠাকুর পুজো সেরে তিনি কুলদারঞ্জনের ঘরে ঢুকে যান। ঘরটা তেমনই আছে, সেই শয্যা, সেই আরাম চেয়ার, সেই আলমারি, সেই সোফা। খালি ঘরের চারদিকে কুলদারঞ্জনের নানা বয়সের ছবি। সবচেয়ে শেষ বয়সের ছবিটির বিছানার উপর ডাবল বালিশের ঠেস দেওয়া। তাতে সকাল বিকেল অহনার নিজের হাতে মালা বদল হয়, ধূপধুনো পড়ে। ফুলদানিতে টাটকা ফুল থাকে সব সময়। অনেকক্ষণ দরজা বন্ধ করে এই ঘরে কাটান তিনি। রাত 8:30-9টা নাগাদ বেরিয়ে আসেন। সেদিনের মতো শেষ, আরও ঘরে ঢোকেন না। অহনা এখন অন্য ঘরে শোন। এ ঘরটা যেন সত্যি একটা ঠাকুর ঘর। সমস্ত কাজকর্ম করেও রাধার হাতে আজকাল অনেক সময়। দাসদাসী যথেষ্ট। তার কাজ বলতে গেলে শখের কাজ। বাড়ির 3 জন বাসিন্দা অফিসে বেরিয়ে যায়। অহনা রান্নামহলের আশপাশে একটা টেবিল চেয়ারে বসে বই পড়েন, নয় সেলাই বোনা করেন। তার তদারকিতে এখন কোনো গাফিলতি নেই। ইচ্ছে থাকলেও লোকজন চট করে কিছু সরাতে পারে না। অবশ্য সরাবেই বা কেন, মা তাদের যথেষ্টই দেন। এই তো নিজের শাড়িগুলো বেশিরভাগই তাদের মধ্যে বিলিয়ে দিলেন। প্রত্যেকের হেলথ ইন্স্যুরেন্স করে দিয়েছেন। অসুবিধায় পড়ে ধার ধর চাইলে কখনো তিনি না বলেন না। রাঁধুনি ছেলেকে পড়াচ্ছেন। ঘরমোছার মেয়েটির স্বামী পঙ্গু, তার জন্য হুইল চেয়ার করে দিলেন। তা সত্ত্বেও লোকজনেরও একটু চাল, কলা, মূলোটা, শশাটা, চিনি, চা পাতা এসব সরবার বদভ্যস্ত থেকেই যায়। কিন্তু এটা অহনার ঘোর অপছন্দ। অন্যায্য তিনি মোটেই সইতে পারেন না। রামহরি ড্রাইভার পেট্রোল বিক্রি করেছিল ভবানীপুরের কোন গলিতে, ঠিক টের পেয়েছেন। সঙ্গে সঙ্গে তাকে জবাব। বাসন মাজার মেয়ে সুবিধে পেয়ে 2-4খানা ভালো কৌটো সরায়। খোঁজ 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 খোঁজ, এ নয় ও নয় করতে করতে আসল অপরাধীকে ঠিক ধরে ফেললেন। সঙ্গে সঙ্গে বললেন, আর একবার সুযোগ দেব, তারপর যদি কুটোটিও সরাস, দূর করে দেব। সবাই জানে গিন্নিমার যে কথা সেই কাজ। রমেশ ড্রাইভারের সঙ্গে লুকিয়ে চুরিয়ে আসনাই চলছিল ঝাড়পুঁছের মেয়েটির। একদিন মেয়েটিকে ডেকে পাঠালেন। রমেশ তোর বাপ না হোক, খুড়োর বয়সী, তার বউ, ছেলে, মেয়ে সব আছে। তার পেছন পেছন ঘুরতে তোমার লজ্জা নেই? অন্যের ঘর ভাঙছো?
একেবারে স্পষ্ট কথা, ঢাক ঢাক গুড়গুড় কিচ্ছু নেই, এবং কঠোর এমনই যেন বিচারের দেবী স্বয়ং হাতে দাঁড়ি পাল্লা নিয়ে বসেছেন। মেয়েটি ডায়মন্ড হারবারের দিকে তার বাপকে ডেকে পার করে দিলেন। বাপকে মেয়ের চরিত্র সম্পর্কে সাবধান করে দিতেও ভুললেন না। রমেশ ড্রাইভারকেও ছাড়লেন না, ডেকে শুধু গম্ভীর মুখে বললেন, তোমার মাইনের টাকা এখন থেকে সোজা তোমার স্ত্রীর হাতে চলে যাবে। পছন্দ না হলে অন্য কোথাও দেখতে পারো। আর শোনো, স্ত্রীর হাত থেকে টাকা পয়সা নিয়ে নেবার বা বচসা করার চেষ্টা যদি করো তো তোমাকে জেলে পুরতে হয় কি করে আমার জানা আছে। রাধার হাতে তেমন কাজ নেই, আর গান বাজনাতেও আর কোনো উৎসাহ নেই। বইয়ের আলমারিতে হাত পড়ে না, ধুলো পড়ছে। ভীষণ অভিমান। ভাগ্য তো শিশুকাল থেকেই খারাপ। পিতৃমাতৃহীন অনাথা, কাকার সংসারে নিতান্ত অনাদরে পড়েছিল। রত্ন যিনি চেনেন তিনি সস্নেহে তুলে এনেছিলেন। এখানেও কি তিনি ছাড়া আর কেউ তার আপন ছিল? দুপুরে উল্টোপাল্টা টিভি সিরিয়াল দেখে তার সময় কাটে। সন্ধ্যেবেলা ঘরে ঘরে ধূপ দেয়, শাঁখ বাজায়, তারপর শাশুড়িকে বলে চলে যায় ছাদে। এত বড় বাড়ির ছাদটা বেশ বড়, মোজাইক টাইলস বসানো। একদিকে রীতিমতো বাগান, ফুল গাছ, পাতাবাহার। দরজা দিয়ে বেরিয়ে কয়েক পা গেলেই পাঁচিল, সেখানেই চলে যায় রাধা। ছাদের সঙ্গেই এখন তার একমাত্র ভাব বিনিময়। সন্ধ্যেবেলার আকাশ যেন তাকে দৃষ্টিসীমার বাইরে হাতছানি দিয়ে ডাকে, যাবে। কিন্তু সে কি পারবে যেতে? বড় ভয় করে, অজানাকে বড় ভয় রাধার। সন্ধ্যেবেলা ছাদে যেতে চাইলে শাশুড়ি বলেন, যাবে তো যাও না, তবে আমায় বলে যেও কখন কি দরকার পড়ে। কিন্তু কেন কে জানে একটু পরেই দাসীদের কাউকে পাঠান অহনা ওপরে। দেখে এসো তো বৌমা কি ছাদে আছে, দেখে এসো কি করছে। কখনো কখনো আবার নিজেই কেমন গোয়েন্দাগিরি করেন। অন্য কেউ দেখলে দেখতে পাবে আধো অন্ধকারে একটি দীর্ঘ নারী মূর্তি স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে ছাদের দরজায়। অন্যদিকে পাঁচিলের ধারে আরেকটি মূর্তি, অন্ধকারেও শুভ্র ত্বক রূপোর মতো জ্বলছে। এইরকম এক ছাদ লগ্ন সন্ধ্যেবেলায় উদাসীনতার তিমিরে উধাও রাধার হাতের ওপরে একটি দ্বিতীয় হাত এসে পড়ল। নিজের মধ্যে ডুবেছিল রাধা। চমকে উঠল। শম্পা, তার ছোট যা, যে নাকি তাকে গল্প গাছারও যোগ্য বলে মনে করে না, যে নাকি আজকাল অফিস ফেরত কোনো অজ্ঞাত কারণে তাকে চকলেট দিচ্ছে। এসে গেছিস? অনেকক্ষণ তোমাকে খুঁজছি সেই তখন থেকে, এ ঘর ও ঘর কোথাও পাই না। শেষে বড় গিন্নি বললেন তুমি ছাদে। তাই? কদিনই তোমাকে খুঁজছি, খালি খুঁজছি, কিন্তু একা একা, অন্য সব চোখ কানের বাইরে। ও হ্যাঁ, আমাকে হঠাৎ খুঁজতে গেলে কেন শুনবে? এই জন্যে। আচম্বিত সশব্দ চুম্বনের কোনো প্রতিক্রিয়ার সময় দেয় না রাধাকে। দিদি ভাই, যেদিন তুমি বাপ পায়ের লাথিতে ভুজ্জির জোচ্চুরিগুলো ঠেলে ফেলে দিলে, সেই দিনই প্রথম তোমাকে বুঝলাম। আর সেদিন থেকেই তোমাকে প্রণাম করতে আর চুমু খেতে ইচ্ছে করছে, কিছুতেই সুযোগ পাচ্ছি না। লাথি? আমি তোমার পাশে খুব কাছাকাছি বসেছিলাম দিদি ভাই। সারাক্ষণ তোমার বিষাদ প্রতিমা মূর্তি দেখতে দেখতে আমার সাংঘাতিক রাগ হচ্ছিল। বাঁ পায়ের ধাক্কায় যখন ধ্যাসটামগুলো ছিটকে গেল, একমাত্র তখনই বুঝলাম। দিদি ভাই, আমার গায়ের ওপর যখন তুমি ঢলে পড়লে, অত লোকের সামনে তুমি নার্ভাস হয়ে পড়েছিলে ঠিকই, কিন্তু অভিনয় যে করেছো সেটা আমি স্পষ্ট বুঝতে পেরেছিলাম। তুমি অস্বীকার করতে পারো, কিন্তু আমি জানি আমি ঠিক। তাছাড়া তোমার ভয় কি? আমি কি কোনো ন্যায় বাকিশ বাচস্পতিকে বলে দিতে যাচ্ছি? রাধা নির্বাক। একটু পরে নিচু গলায় থেমে থেমে শম্পা বলল, বুঝতে পারছো নিশ্চয়ই, তোমার দুঃসহ সিক্রেটটা আমি জানি। তবে সইতে যে পারছো না, এ কথা তো কোনোদিন বুঝতে দাওনি। এত চাপা তুমি, তাই ভেবেছি তোমার সায় আছে বুঝি, তাই রাগ করেছি, ঘৃণা করেছি তোমার ওপর। স্বীকার করছি, উপহাস অপমানও করেছি তোমায় দিদি ভাই। তাই আজ তোমার কাছে ক্ষমা চাইছি, প্লিজ। আর কয়েকটা কথা তোমাকে আমার বলার আছে দিদি ভাই। মনে হচ্ছে তুমি জানো না, অথচ তোমার কিন্তু সেটা জানা দরকার। কি? সাংস্কৃতিক সন্ধ্যার আড়ালে
শ্বশুর মশাইয়ের কীর্তির কথা কিন্তু মা আগাগোড়া জানতেন। তাকে বোকা বানাবেন এমন কথা যদি কুলদা উকিল ভেবে থাকেন, তো তিনি নিজেই একটা আস্ত গাড়ল। রাধার সমস্ত শরীর এখন শক্ত কাঠ। কেন কেন তুমি বুঝতে পারোনি? মা কেন তোমাকে সইতে পারতেন না? তিনি নিজেই তো পছন্দ করে এনেছিলেন তোমাকে। তার উপর তুমি এত শান্ত, বাধ্য, অহংকার বলে কিচ্ছু নেই। তুমি তো আইডিয়াল বউ। তা তোমার উপর এমন জাতক ক্রোধ কেন? এ কথা একবারও মনে হলো না তোমার? আশ্চর্য! অহনা চক্রবর্তীকে তুমি এত আন্ডার এস্টিমেট করো। আমি কতদিন দেখেছি ও ঘরে সেই অসহ্য রাত পাতিটা চলছে। তুমি গিয়ে চলেছ, কি করে পারতে আমি জানি না। দরজার বাইরে দালানে দাঁড়িয়ে মা, হাতের মুঠো শক্ত হয়ে যাচ্ছে, কপাল ঠুকছেন, দুঃখে অপমানে এক্ষুনি সব ভেঙে ফেলবেন বুঝি। কিন্তু তারপরে নিজেকে শান্ত করে ফিরে যেতেন। অমানসিক শক্তি ধরেন বাবা, যাই বলো। লোকজনের এমনি ওদিকে যাওয়ার কথা নয়, কাউকে ধারে কাছে যেতে দিতেন না। দিদিভাই সুখের বিষয় মাও কিন্তু তোমার ওই পদাঘাতটা দেখেছেন। তার হয়ে প্রতিবাদ বলো প্রতিবাদ, প্রতিশোধ বলো প্রতিশোধ, শেষ পর্যন্ত তোমার মতো ভীতু মেয়ের দ্বারাই সম্ভব হলো। রাধার এতক্ষণের শুকনো চোখ থেকে এবার 1 ফোঁটা 2 ফোঁটা করে জল পড়ছে। জানতেন যদি তো প্রতিকার করেননি কেন? স্ক্যান্ডাল দিদিভাই, সামাজিক লজ্জা বা অপমানের কাছে তুমি যেমন আমি যেমন উনিও তেমনি অসহায়। কৌশল করলে হয়তো জিনিসটা কন্ট্রোলড হতো, কিন্তু প্রবৃত্তিটা তো জানা হয়ে গিয়েছিল। তাছাড়া ব্যাপারটাতে তোমারও সায় নেই, সেটা কি করে বুঝবেন বলো? হয়তো ভেবেছেন তুমিও অমনি বিকারগ্রস্ত সুযোগ নিচ্ছ। আচ্ছা দিদিভাই, সব জিনিসেরই তো একটা শুরু থাকে। লাঠিটা প্রথম দিনই মারতে পারোনি কেন? তারপরেও গান গেয়ে গেলে কেমন করে? ভাবলে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। ওই যে তুমি স্ক্যান্ডালের কথা বললে, তারপরে অত বড়, অত রাশভারী। প্রথমে কি ভেবেছি এরকম? ভেবেছি মেয়ের মতো, তাই। তারপরে যেদিন বুঝতে পারলাম উনি এগোচ্ছেন, লজ্জায় আমি অক্ষরে উঠেছিলাম। তোমাকে একটা আস্তাকুর থেকে তুলে এনেছি রাধা। কোন রকম জানাজানি যদি হয় তাহলে আস্তাকুর কাকে বলে তোমায় দেখিয়ে দেব, মনে রাখবে। আমার আর কি আছে বলো? কি আছে শম্পা? মরতে পারতাম, মরিনি। আজও পাচ্ছি না। না না দিদিভাই, ওসব কথা স্বপ্নেও ভেবো না। আই এম রিয়েলি সরি ফর ইউ। আচ্ছা কেউ নেই বলছো কেন? দাদা তো জানতেন। দাদা কি বলেছে? দাদা জানতেন? শিওর। ওর ব্যবহারে কোনোদিন বুঝতে পারোনি তুমি? আমি ওকেও শনিবার সন্ধ্যায় দালানে গোয়েন্দাগিরি করে চুপিসারে সরে যেতে দেখেছি। আমি তো ভাবতাম যে ওই জন্যই তোমাদের এতদিনে কোনো না। কেন বলো তো? কেন? কি অদ্ভুত! কেন? একটু ভাবো, ব্রেন সেলগুলো একটু খাটাও দিদিভাই। টাকার লোভে কি? টাকার লোভ তো তেমন কিছু কোনোদিন বুঝিনি। সবই তো মাকে দিয়ে দিত, আমিও দিতাম, মাও নিতেন না। সবই তো আমার নামে জমা থাকতো। কাপুরুষ একটা। সেফ ভয়ে বাপের হাতে বউকে ছেড়ে দিয়েছিল, টু শব্দ করেনি। কারো মুখে আর কোনো কথা নেই। নিঃশ্বাসের শব্দগুলো শুধু উত্তাল হাওয়ায় দরজার দিকে ছুটে ছুটে যাচ্ছে। কিছু মনে করিস না শম্পা, আমিও তোর একটা সিক্রেট জানি। আমার সিক্রেট? বলবো?
আমাকে মাফ করতে পারবি তো? আমি কিন্তু কাউকে আঘাত দিতে চাই না রে। বলো না কি বলবে। আমার মনে হচ্ছে তুই আমার জায়গাটা নিতে প্রাণপণ চেষ্টা করতিস। ও জল খাবার পান এসব দেওয়ার ছলে একটু বেশি বেশি গা ঘেঁষে বসতিস। তো শাড়ির আঁচল বড্ড এলোমেলো হয়ে যেত, খুবই অশোভন, নির্লজ্জ লাগতো এক এক সময়। প্লিজ ডোন্ট মাইন্ড। কাঁদছিস কেন? আরে দেখ, আমি কিন্তু এই জন্যই বলতে চাইনি। শম্পা, শম্পা, দিদিভাই, আমার নিজের স্বামী যদি আমাকে ঠেলে দেয়, যদি বলে বুড়োর সাধ্য বেশি না, একটু না হয় দিলেই। আরে বৌদির মতো একটু রোজগার করে আনো না, আমার কাজে দেবে। বলো বলো না, তাহলে আমি কি করব? কি করব আমি? রাধা স্তব্ধ হয়ে রইল, যেন পাথর হয়ে গেছে। তো শম্পার হাত দুটো বুকের কাছে টেনে প্রাণপণে জড়িয়ে ধরল শম্পাকে। শম্পা, শম্পা, আমরা কার কি ক্ষতি করেছি রে যে আমাদের এরকম মেয়ে হতে হবে? একজন নপুংসক, আরেকজন আর কাঠি। ছি ছি ছি, কোন পাপে আমাদের এমন ভাগ করে? দিদিভাই, তবুও তো তোমার বিয়ে দেওয়া হয়েছিল, তোমার দায়িত্ব ছিল না? কিন্তু আমি যে নিজে করেছিলাম বিয়েটা, সম্পায়ের মতের বিরুদ্ধে। কত আশা নিয়ে, কত স্বপ্ন নিয়ে আমি কাজে লাগেনি তা নয়, কিন্তু সামলাতে পারিনি দিদিভাই। সত্যি কথাই, আজও সামলাতে পারি না। এখন এই সখাত সলিলে ডুবে মরা ছাড়া আর তো কোনো রাস্তা নেই দিদিভাই। দুই বৌমা ছাদে যাওয়ার পর থেকেই অহনা আনচান করছিলেন। অনেকক্ষণ হয়ে গেল দেখে বোনা ফেলে রেখে শেষ পর্যন্ত আর ধৈর্য রাখতে না পেরে উপরে উঠেই গেলেন। ছাদের দরজায় পৌঁছে দেখলেন দুটি প্রায় সমবয়সী মেয়ে পরস্পরকে জড়িয়ে ধরে আর্তস্বরে কত কথা বলা বলি করছে। হু হু করে বাতাস বইছে ওদিক থেকে। কিছু কিছু কথা শুনতেও পেলেন অহনা। যেটুকু পেলেন না তার ক্ষুরোধার বুদ্ধি দিয়ে বুঝে নিলেন শম্পার শেষ কথাগুলো। তার কান্না, তার বিলাপ কানে যেতে একটা অদ্ভুত হাসি খেলে গেল অহনার তীক্ষ্ণ ঠোঁটে। মনে মনে বললেন, ওরে বোকা, কে বলেছে রাস্তা নেই? তোরা একজন নাকি অশেষ গুণবতী, আর একজন কঠিন বাস্তবের সঙ্গে মোলাকাত করা স্মার্ট মেয়ে। তোরা যা পারিসনি, আমাকে তাই পারতে হয়েছে। ডাক্তারের মেয়ের হাতে প্রেশারের ওষুধের বিপদ সীমা পেরিয়ে যেতে কতক্ষণ? আর দুধে লয়ারের বউয়ের পক্ষে সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি নিজের নামে লিখিয়ে নিতেই বা কতক্ষণ? না, ওই ক্লিব আর কাঠি অতটুকে বঞ্চিত করতে চাই না। হাজার হোক আমি তো জন্ম দিয়েছি, বউ দুটোকেও পথে বসাবার বাসনা আমার নেই। বড্ড জ্বালায় চলেছে মেয়ে দুটো এই পরিবারে এসে। কিন্তু ওই ষাঁড়ের নাতগুলোকে সামলাবার শোধরাবার সাধ্য যে ওদের নেই, তা ওই কান্নাকাটির বহর দেখেই বোঝা গেছে। টেবিল সাজাতে বিশেষ পটু অহনা। প্রতিদিনের খাবারও পরিবেশন করেন যেন বিশেষ পার্টির ভঙ্গিতে। সুন্দর করে সাজানো সুখাদ্যগুলো সুন্দর সুন্দর পাত্রে ধরে দিতে দিতে আজ খুব সহজ গলায় বললেন, ছোট খোকা, একটা কথা তোমার বাবা আমায় বলে গেছেন। ব্যবসার তো তুমি কিছুই বোঝো না। ওর এক ক্লায়েন্ট তোমায় একটা চাকরি দেবে কথা দিয়েছে। মাইনেপত্র খারাপ নয়, তবে প্রাইভেট কনসার্ন তো, উন্নতি করতে গেলে খাটতে হবে বাবা।
আর নিচে বেড়ালে তো চলবে না। সুখরঞ্জন ওস্তাদ ছেলে, খোঁজ খবর রাখে। সে অনেক আগেই জেনে গেছে বাবার টাকার 1 পয়সা সে বা তারা কেউ পাচ্ছে না, সমস্ত এখন মায়ের হাতে, এবং তার অবর্তমানে বেশিরভাগ সম্পত্তি চলে যাবে দান খয়রাতে। চুপচাপ খেতে খেতে সুখরঞ্জন ভাবতে লাগলো, কার চালে এমন কিস্তিমাত হলো? কার চালে? অহনা বেশি কথার মানুষ নন। এদের সকলকে মাছ মাংস পরিবেশন করে তিনি সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে নিজের কাপড় বদলে এলেন। আজকাল তিনি একটু দুধ রুটি আর সামান্য মিষ্টি খান। আলাদা টেবিলে তিনি এখন তার খাদ্য সংক্রান্ত কঠোর বৈধব্য বিধি পালন করবেন। সম্পর্কের আড়ালে কত যে রং, কত যে অজানা নিপীড়ন, নিষ্পেষণ, নির্যাতন। কেউ মুখ বুজে সয়ে মরে, আর কেউ আমাদের চেনা জানা জগতে এরা সবাই আছে। রাধা আছে, শম্পা আছে, তবে অহনা, বাপরে, এমনও হয়? গল্পের চরিত্রগুলো যারা রূপদান করে ছবির মতো সাজিয়েছেন এই গল্প দানসাগর, তারা কারা? না, এর মধ্যে কোনো রহস্য নেই। অহনা অনিন্দিতা বসু, রাধা তুহিনা দত্ত, সুখরঞ্জন প্রসেনজিৎ ঘোষ, ডক্টর অর্পণ রায় রবীন সেনগুপ্ত, প্রতিবেশী বৃদ্ধরা হীরালাল শীল, সুদীপ বসু। আর অনেক দিন পর আবার আমার মোস্ট, না শুধু আমার কেন, সবারই ফেভারিট নমিতা চক্রবর্তী শম্পার ভূমিকায়। আর মূল গল্প পড়ার পাশাপাশি ওই শ্রাদ্ধের পুরোহিত বাচস্পতি মশাই আর কর্তা কুলদরঞ্জন, এই দুটো কুচো চরিত্রের সংলাপেও সতীনাথ। মিউজিক আর সাউন্ড এফেক্টের জমাট বুননে শোক আর রহস্যের কার্পেট বুনেছে রাজা সেনগুপ্ত।